আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে, এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। গত কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসকে ফোন করেছেন। ধারণা করা হচ্ছে তাকে নিয়ে কি আলোচনা হয়েছে তার সাথে। অনেকে বলতেছেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে নাকি ডক্টর ইউনূসকে ধমক দিয়েছেন। আসলে কি ধমক দিয়েছেন? আর ধমক দিয়েছেন এই কথাটা কারা বলতেছেন? এই কল বা এই আলোচনা হওয়ার পর একটা নতুন আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে, এবং সেটা আমেরিকাও চাচ্ছে। আমরা দুইটা আলোচনা শুনবো। সেখানে যারা যারা আলোচনা শুনবো তারা মোটামুটি আওয়ামী লীগ পক্ষ। তারা যুক্তিতর্ক বিশ্লেষণ করেছে এবং এটা প্রমাণিত করার চেষ্টা করেছে একজন আলোচক যে ডক্টর ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ধমক দিয়েছেন যাতে করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হয়। এই আলোচনাগুলো শুনি, এরপর কথা বলবো। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে, এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুস্থির কোনো লক্ষ্যে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। আর এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতীভাঙ্গা একটা হলো, হাতীবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম। পাটগ্রাম। হুম, পাটগ্রাম। লালমনিরহাটে পাটগ্রাম। লালমেহেটে পাটগ্রামে আর হাতীবান্ধাতে ঘেরাও করলো। আপনি, আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই। আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে, এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না। আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, এটা আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে, এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। তো এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসমাপ্ত থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা। তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে, এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে, সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি। পটিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললেই হতো,
যে ভাই আপনার লোকেরা এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশিগিরি করা কি ছিল? ওই ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি। ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের সিআরপিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে, থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? হুম, রাইট। থানার মধ্যে ঢুকলো কি করে? ওই ছেলেগুলো ঢুকলো কেন? ঢুকতে দিল কেন? এখন আপনি যে ওসি, কথাগুলো বলছেন, সমস্যা তো ওইখানে, পুলিশ তো ভয়ে আছে। না না, একদিকে পুলিশ সে যদি পুরো ভয়ে মানুষের থাকে, ব্যাপারে। তাহলে পুলিশ হ্যাঁ। যদি ভয়ে থাকে, তাহলে পুলিশ আঘাত করতে গেল কেন? সে আঘাত প্রাপ্ত হইতো, সবাই দেখতো। আপনি জি। আঘাত দিতে গেলেন কেন? আপনি আপনি আঘাত দেওয়ার ক্ষমতা তো আপনার নাই। তাকে তো আঘাত পান্না ভাই, করছে। পান্না ভাই, পান্না ভাই, আপনি আমাকে মারতে পারেন, এটা আপনি অপরাধ করছেন, মারা না। কিন্তু আমি তো হুম। উল্টা আঘাত করতে পারি না আপনাকে। না, আপনি যখন আপনি জীবনহানির আমাকে যদি, সংখ্যার মধ্যে থাকবেন, যখন আরে জীবন জীবনহানির সংখ্যা তো কি সংখ্যার মধ্যে হয়েছে? থাকবেন। জীবন হানির সংখ্যা হলে আপনাকে থানা দেখেন, এই কতগুলো জিনিস মিস মিস ওয়ার্ড আমরা এমন ভাবে করি। আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন? থানা ঢুকবে কেন সেটা? আর সেই প্রশ্রয় সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে। তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন। আমি সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন? থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন? থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআরপিসিতে কোথায় দেওয়া হয়েছে? কেন মানুষের মধ্যে প্রত্যাশা? কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন? কেন? তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন? গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে। বাংলাদেশে ঠিক। কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই। এখন তো বলবেন সংবিধান মানেন, কিছু মানেন না। সংবিধানে শপথ নেন, আবার শপথ নেন না। আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি, প্রকাশ্যে বলে বেড়ান। তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে, গল্প করতে পারে, চা খেতে পারে, সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে, তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন? ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন? কারণ এত আইন তো নাই, কোনো তাই আইন তো তো ঘটছে, নাই। তাই তো হ্যাঁ, ঘটছে। তাহলে তাহলে সেটার জন্য তো দায়ী কে? এখন আপনি ধরেন এই সরকার কি করেছে, এনবিআর কি করেছে? এনবিআর এর অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে, জি। কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে। তো এই যে বিশ্বাসঘাতকতা সরকার করতেছে, এগুলা করে কি সরকার পার পাবে? শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি। এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে, তাহলে এর মাধ্যমে কি? আগে সরকার গুম খুন করতো, এখন আমরা রিমান্ড করেন। আগে সরকার এই মানুষকে গুম করে মেরে ফেলতো, খুন করে ফেলতো, এখন আপনি মব জাস্টিস করতেছেন। তো একই জিনিস তাহলে চলতেছে তো। তাহলে পার্থক্যটা কি? যে যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো, যে আন্দোলন ক্রিয়েট করা হলো, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো, তাহলে এখনো যদি সে আগের ধারাবাহিকতা চলে, বরঞ্চ আগে মব ভায়োলেন্স ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স, এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে। বলা পান্না হচ্ছে সাহেব, আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ, তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ। কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে? বিএনপি একটি অংশ করছে, আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা করছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছিল। তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয়? এটা প্রতারণা কে করছে? হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন। এনে বিএনপি না মানতেছে কেন? এনসিপি না মানতেছেন কেন? রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না, রাষ্ট্র তো নিয়ন্ত্রণ বিএনপি করে না। Right. এটা শেখ শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়েছে ডক্টর ইউনূস। এই জবাব ডক্টর ইউনূস দিবে। ডক্টর ইউনূস আজকে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছেন, সংবিধান বরখেলাপ করতেছেন, বড় বড় গলায় বলতেছেন। তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি। তারা আইনকে অপপ্রয়োগ করতেছে, তারা যা খুশি তা করতেছে। তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে, উনি ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে। তো এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে। এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো, এই যে আনরেস্ট গুলো, এগুলো কি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা, ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের? না ভাই, প্রশ্নগুলো এভাবে করেন কেন? আপনি বলতে পারেন না এগুলো কেন হচ্ছে? তো হয়ে যায়। আচ্ছা, কেন হচ্ছে? আপনি কেন জি। কতগুলো কথা দিয়ে কেন বলেন? ইচ্ছাকৃত, আচ্ছা, অনিচ্ছাকৃত। আচ্ছা, কেন কেন হচ্ছে, কেন হচ্ছে? জি, সেই হ্যাঁ, প্রশ্নের ওইটা উত্তর চাই। প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি। জি। এটা কেন হচ্ছে, একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে। যে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে। এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য।
জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আরেকটি নতুন সরকার গঠন করার। জুলাই বিপ্লব 5ই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের দায়িত্ব না, তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য। জি কিন্তু কাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা, অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা মিক্সড সরকার, না মার্শাল না বিপ্লবী, না কোনো কিছু, না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে। এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি। আজকে ডক্টর ইউনূসের সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়াদীতে নাই, কিশোরগঞ্জে নাই, আমার বাজিতপুরে নাই, আমার ভৈরবে নাই। তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর, তার যে ওই যে 8 নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে, ওই বাড়ির চারপাশে, সেটাও তাও 144 জারি করে তার সে ক্ষমতা দেখাইতে হয়। তার থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই। আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই। কিন্তু এই সরকারটা আমরা কেন মানালাম? এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এই লেজে গোবরের অবস্থা হতো না। জি আজকে তো চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার প্রশ্ন আসতো না। আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না। আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না। আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি উনি খুলতে পারতেন না। আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না, কারণ বিপ্লবী কেন সরকার এটা করতো না। যদি ওই ধরনের কাজে কোনো সরকার বিপ্লবী হতো তাহলে পারতো না কেন? সেই কারণ সুযোগ এই সরকার ছিল তো না। কোনো বৈধতা নাই। এই সরকার কি সরকার? এই সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রপতির কাছে। এখন এই যেমন সরকার তো সব ধরনের সুযোগ সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিচ্ছেন, কিংবা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন, তো ওই ধরনের সরকার হলেও কি এগুলো ঘটতো না? অবশ্যই ওরা করতো না। বিপ্লবী সরকার কি করে করতো এগুলো বলেন? বিপ্লবী সরকারের গ্রামীণ ফোনে কি ইন্টারেস্ট থাকতো তার? বিপ্লবী সরকারের সঙ্গে আমেরিকার সেই ওই কি বলে বন্দর নিয়ে তার তার কি কন্ট্যাক্ট থাকতো? বিপ্লবী সরকারের তো এজেন্ডা থাকতো অন্যরকম। আমি সমস্যা কোথায় আমি ছিল? একটা স্পেসিফিক কোশ্চেনে আসি মেজর আখতার। যেমন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন, আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন? মানে আমি তো এই উনি ধরনের প্রশ্ন বলে করতে পারছি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন না না, কেন করছেন। উনি তো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন। হুম। উনি তো যেখানে যেই থানা তার নিজেকে রক্ষা করতে পারে না, সেই থানা নির্বাচন কেন্দ্র কিভাবে রক্ষা করবে? কিন্তু এই কাজে তো এখানে জায়গাগুলো ভোট থেকে ভোট এই এই ভোট জায়গাগুলো হওয়ার থেকে কোনো সুযোগ নাই। না, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হবে, এই ধরনের একটি প্রশ্ন রাইজ করা হবে, অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট গুলো, আমি অন্যদের মন্তব্য করছি, আপনি উত্তর দিবেন কিনা এটি না না, একেবারে বলে আপনার প্রশ্ন বিষয়। করার উত্তর, হ্যাঁ। জি, যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসের নির্বাচন, ঠিক সেই প্রশ্নটা, যেহেতু আগে যদি এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না। যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড আনরেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত ভাবে, যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সামনে আনা যায়। সেই প্রশ্নটি কি জামাতে ইসলামের আমির করেছেন? এখন অনেকের প্রশ্ন, আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি। আপনি কি? যদি ভাবার এটা তো এটার জন্য তো আর ওই কি বলে ওই কার্ল মার্ক্সের থিওরি পড়তে হবে না। জি এটা তো খুব সহজ সরল কথা। আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুষ্ঠু অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে? প্রশ্ন ওঠে না। অথচ আজকে জামাতের প্রায় 70% ডিসি জামাতের লোক, বাংলাদেশ ব্যাংকের লোক জামাতের, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক, জি ঢাকা বোর্ডে জামাতের লোক, ইউনিভার্সিটি জামাতের লোক, অনেক জায়গায় জামাতের লোক। আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয়, যেভাবে নির্বাচন হয়, প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক, সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে। তো বড় বিরোধী হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটির ভিসি কি জামাতের লোক হতে পারবে? ওখানে ডিসি হিসাব তো কি করো। ডিসি কি ডিসি কি 10% 20% ডিসি কি তার হতে পারবে? এসপি তার হতে পারবে? পুলিশ অফিস হতে পারবে? ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে? ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে? কাজে জামাত তো ভালো অবস্থায় আছে, নির্বাচন দরকার নাই।
তারা বিভিন্ন ভাবে টালবাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে। এখন যে প্রোটোকল যারা পাচ্ছে জামাতের নেতারা, এটা কি সরকারের মন্ত্রীর চেয়ে কম পাচ্ছে? কম সুযোগ সুবিধা তারা পাচ্ছে? তাদের টিএডি হতে পারছে না, টিএডি দরকার নাই, তাদের এনাফ ফান্ড আছে। কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপি কে ঠেকাও, বিএনপি কে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে। এবং ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, এটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি। কিন্তু আপনারাই বিভিন্ন বলে বলে এই পর্যন্ত আসছেন নির্বাচন হবে, আজও কাইলেও হবে। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই, সে আমি তার এজেন্ডা নিয়ে আপনাকে আসছে। কয়েকটি প্রশ্ন করবো। জি, আমি সরি, আমি আপনাকে থামিয়ে দিচ্ছি, সময় একেবারে কম আমাদের, ফিক্স টাইমের মধ্যে শেষ করব। একেবারে স্পেসিফিক কোশ্চেন, যদি না দেয় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি, একটু যদি সংক্ষেপে বলেন। তো যদি দেবে না না এটা দেয় অনেকে বলছে। তাহলে, যদি না জি, দেয়, আমি প্রথমেই বলেছি আপনাকে, বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে, এখান থেকে আমার পরিত্রাণের দিকে যাবে। এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই। আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ। এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনি পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না, আওয়ামী লীগ মনে কেন হয় তৈরি কেন হচ্ছে। নেওয়া উচিত, কেন প্রস্তুতি নেওয়া উচিত? এই জন্য নেওয়া আমি উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখন এক্স্যাক্টলি আমি আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সমর্থক করে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। যদি কেন তারা দেখে, আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে, কেন বর্তমান থাকবে? সরকারের সরকারের সে পক্ষে? হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো সে হলো ডেমোক্রেটদের লোক, ডিপ সে স্টেটে হলো খেলা তো ডেমোক্রেট চলছে। লোক। হ্যাঁ, ডিপ স্টেটে খেলা আর তো ডিপ চলছে। স্টেটে কি আছে? এখানে তো, এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো? বলেন। ফরেন মিনিস্টার ধমকেছে কিনা আমরা তো জানি না, আমরা তো অনুমান করতে পারি। আমি তো জানি ধমকাইছে, আমি তো জানি ধমকাইছে, আচ্ছা, অস্বীকার করো কোনো ধমকায় নাই। ওনাকে আপনার কাছে অকথ্য তথ্য, ভাষায় গালাগালি করছে আপনার কাছে তথ্য এবং প্রমাণ গালাগালি আছে? করেছে, ধমকাইছে। হ্যাঁ, আপনার মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম কোন তথ্য প্রমাণ আছে? না, ওনাকে যে সেটা নিয়ে ধমকায় তর্ক, নাই তাহলে এরকম কোন সেটা তথ্য নিয়ে- প্রমাণ আছে? না, ঠিক আছে, এরকম আপনারটাও কোন ঠিক তথ্য হতে প্রমাণ পারে, আছে? এটা তাহলে, নিয়ে তর্ক চলতে পারে। ধমকায় নাই আমার রাষ্ট্র, আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? এক্স্যাক্টলি, টেলিফোন করে এইটা যদি এইটা গালাগালি এইটা করেন নাই, আমাদের। তাহলে তিনি ওই ও বন্ধু টেলিফোন করে যদি গালাগালি করেন নাই, তাহলে এর প্রমাণ কি? আপনি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? রাইট। আর যদি সরকারি আমি হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে? কেন জানাচ্ছেন না? জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে, আপনাকে ইনসাল্ট করেছে, আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে। এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না। এটাই তো তথ্য প্রমাণ। এর বিকল্পটা আপনি বলেন। আমি তো বলছি, আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি, আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম, কিন্তু অন্য কিছু বলে আমার নাই। আমরা 3 মিনিটের মধ্যে শেষ করব, ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই। আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে, যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে, ইতিহাস ম্লান করে দিতে চাইছে, এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা শুক্রবার মানে তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন, এবং আবারও এই আন্দোলনকে, 24 আন্দোলনকে তিনি 71-এর সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, 71-এ তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, তারা ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল না, স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল 71-এ প্রতিটি ধাপে, 66, 69, 70। তিনি এখানে বলছেন যে সেটা নাকি ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেটির সাথে 24-এ গণ অভ্যুত্থানকে বা আন্দোলনকে আবারও মেলাতে চাইছেন আমি আমি একজন। মাহফুজ আলমের কথাগুলো শুনি নাই, বক্তব্য শুনি নাই, তো আপনার বিশ্লেষণে যেটা পাইলাম সেখানে সে 71-কে রেফারেন্স দিয়েছে। 71 তো অস্বীকার করে নাই, ডক্টর ইউনূসের মতো তো বাটন রিসেট করে নাই। কথা কথা সে মেলাচ্ছে। বলছে 71টি একটি মেটিকুলাস ভাবে তৈরি হয়েছে,
তো একইভাবে মেটিকুলাসলি এসে 24-এ আন্দোলন তারা করেছে। 24-এর 5ই আগস্টের পরে তাদের মেটিকুলাস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা আর জি। কোনো মেটিকুলাস প্রোগ্রাম ছিল না। উনি তখন মৌলানা ভাসানীর সঙ্গেও ছিলেন না, শহীদুল আলম খানের সঙ্গেও ছিলেন না, আলাদা হয়ে গেছেন। তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম, সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই, ওনার বাকশাল মানে নাই, ওনার অনেক কর্মসূচিকে মানে নাই, যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে। আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে, আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই। তারা সফল না, হয়েছে। ঠিক আছে। আমার কথা হচ্ছে এটা তো একটা সরকারের পতন, আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাট্রিকুলাস ডিজাইন থেকেও থাকে, আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড না না উপহার দেওয়ার জন্য সেটা এটা আপনারা দিয়েছেন। না না সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করে করেছে, সে সফল হয়েছে, সে তো অস্বীকার কিন্তু করে নাই। ওটার মাহফুজ তো সঙ্গে অস্বীকার কেমন? করে নাই, মাহফুজ বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায়। জি। আমরা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল। হুম, আমরা হুম। সেখান থেকে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি, যদি আসি, সে বলছে হচ্ছে এটা। এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে, কুটো কৌশল করে থাকে, আগেরটা হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু সে যদি করে থাকে, তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি, তারা সঠিক কাজ আমার করেছে। কোনো আপত্তি নেই, এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে যে এই ম্যাট্রিকুলাস ডিজাইনের উদাহরণটা তো অন্যভাবে দেওয়া যেতে পারতো, 90-এর গণঅভ্যুত্থানের সাথে দেওয়া যেতে পারতো, বা অন্য কোনো আন্দোলন। কেন কথায় কথায় 71-কে আনা? কেন কোথায় কোথায় সবসময় রিপ্লেস করা 24-কে এই 71-এর এই জায়গায়? কথাটা তো এই কথাটা তো আপনি আজকে বলে লাভ নাই। আমরা তো জুলাই মাসেই বলেছিলাম, মুক্তিযুদ্ধ থেকে আহ্বান জানিয়েছিলাম গত জুলাই মাসে, 2024 সনের জুলাই মাসে আমার বক্তব্য আছে, দেখেন, জানিয়েছিলাম মুক্তিযোদ্ধারা সজাগ হন, রুখে দাঁড়ান, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত রাজাকাররা ঐক্যবদ্ধ হচ্ছে, এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী, আপনারা সাবধান হন। আপনারা কেউ সাবধান হন নাই, আমার দলকেও বলেছে সাবধান হন, হন নাই। আজকে তারা আসছে, এটা জি। এই দেশের জনগণ সজাগ বলে 1 বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই, পাকিস্তান বানাতে পারে নাই। 1 বছর চলে গেছে, কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না। এই অনেক বাংলাদেশ ধন্যবাদ, অনেক বাংলাদেশ ধন্যবাদ। থাকবে। এবং আমার দেশমাতা খালেদা জিয়া 1লা জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন, 3টা পয়েন্ট খেয়াল করে দেখেন। উনি একটু ছোট্ট বলেছেন আমরা স্পষ্ট, শেষ করবো। হ্যাঁ জি। স্পষ্ট বলেছেন, জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে। সে জি। নতুন বাংলাদেশ গড়ার, উনি বাংলাদেশ অস্বীকার করে নাই, বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারেন আপনি অবভিয়াসলি, করার। অবভিয়াসলি। তারপরে তিনি বলেছেন আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জি। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার সরকার প্রধানের সঙ্গে কথা বলা আমার সার্বভৌমত্বের লক্ষণ, জি। এটা উনি স্পষ্ট করেছেন। আরেকটি উনি কথা বলেছেন, এই 24-এর এই যুদ্ধে, এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের পূর্ণ পাশন এবং তাদের কম্পেনসেশন। স্টেট সম্পর্কে অবগত তারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে পৃথিবীর 80টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। আবার বলছি, এই মুহূর্তে পৃথিবীর 80টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এটা হলো প্রকাশ্য আর্মি, তাদের সেনাবাহিনী এরকম 80টি দেশে ঘাঁটি গেড়ে বসে আছে। ফলে ওই দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি মূলত আমেরিকার ইচ্ছায় চলে। এর বাইরে আমেরিকার একটা গোপন সেনাবাহিনী আছে, যেটিকে বলা হয় সিআইএ। আপনারা সারা দুনিয়াতে সিআইএর যে সফলতা এবং সিআইএর যে কার্যকারিতা এবং সেই সিআইএর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাদের যে ডিপ স্টেট থিওরি, অর্থাৎ বিভিন্ন দেশে তাদের পছন্দ মতো সরকার পরিবর্তন করার ক্ষেত্রে যুদ্ধ ছাড়াই শুধুমাত্র গোপন আর্মি দিয়ে, অর্থাৎ সিআইএ দিয়ে কিভাবে একটি দেশের সরকার পরিবর্তন করা যায় তার জ্বলন্ত দলিল হলো সিআইএর ইতিহাস। বলা হয়ে থাকে 1950 থেকে আজকের দিন পর্যন্ত, অর্থাৎ 2025 সন পর্যন্ত, গত 75 বছরে পৃথিবীর 100টি দেশে আমেরিকা তাদের
পছন্দ মতো সরকারকে প্রতিষ্ঠা করেছে এবং অপছন্দের সরকারকে উচ্ছেদ করেছে কোনো রকম যুদ্ধ ছাড়া। তাহলে কি হলো, 80টি দেশে সরাসরি সেনাবাহিনী আর 100টি দেশের সরকার পরিবর্তন সিআইএর মাধ্যমে। সাম্প্রতিক সময় বাংলাদেশের কথা খুব আলোচিত হচ্ছে, শ্রীলঙ্কার কথা আলোচিত হচ্ছে এবং পাকিস্তানের ইমরান খানের ক্ষমতাচ্যুতি। এই তিনটি একেবারে পাক ভারত উপমহাদেশের মানে একেবারে জলজল উদাহরণ। এরপর আপনি যদি আফ্রিকাতে যান, ল্যাটিন আমেরিকাতে যান, মধ্যপ্রাচ্যে যান, সেটা আর অনেক লম্বা। তো এইভাবে যারা গবেষক, সিআইএ নিয়ে যারা গবেষণা করেন, তারা গত 75 বছরে 100টি সরকার পরিবর্তন হয়েছে সিআইএর ইচ্ছায়। তিন নম্বর হলো তাদের শক্তিশালী ডলার। তো তারা এই শক্তিশালী ডলারের মাধ্যমে কত দেশের যে রাজনীতি, অর্থনীতি সবকিছু ভেঙে চুরমার খান করে দিয়েছে, যা নিয়ে যদি ইতিহাস লেখা হয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার একটার পর একটা ভলিউম শেষ হয়ে যাবে। বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এটা 1970 সন থেকে তারা শুরু করেছে। অর্থাৎ যখন এটি পাকিস্তানের একটি প্রদেশ ছিল, ঠিক সেই সময়টিতেই, যেহেতু পাকিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু, তারা এই পূর্ববঙ্গে হোসেন সৈয়দ সরওয়ার্দিকে রিক্রুট করে তাদের এজেন্ট হিসাবে। মূল কারণটা হলো যে এই অঞ্চলে কমিউনিস্ট এবং ভারত তাদের যে আধিপত্য, সেই আধিপত্যকে মোকাবেলা করার জন্য 60-এর দশক থেকে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। আপনারা জানেন যে পণ্ডিত জওহরলাল নেহরুর সরকার মূলত সেই রাশিয়া ঘেঁষা বামপন্থী সরকার ছিল। অন্যদিকে সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের আমল থেকে পুরো পশ্চিমবঙ্গ, সেখানে বামপন্থী সরকারের জয় জয়কার। অন্যদিকে চীন, কমিউনিস্ট রাষ্ট্র চীন, রাশিয়া, পূর্ব ইউরোপ, মানে পুরো 50 এবং 60-এর দশকে সারা দুনিয়াতে যেভাবে কমিউনিজমের জয় জয়কার শুরু হয়েছিল, সেক্ষেত্রে কেবলমাত্র পাকিস্তান ছাড়া পাক ভারত উপমহাদেশে তাদের কোনো বিশ্বস্ত বন্ধু ছিল না। তো পাকিস্তানের এই অংশটিকে তারা আলাদাভাবে শক্তিশালী করার জন্য একটা মাস্টার প্ল্যান তারা করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের বিপরীতে তাদের আরেকটা যেটা ছিল ডক্টরিন ছিল, নেহেরু ডক্টরিন। তো সেই নেহেরু ডক্টরিন যেটা ছিল, সেই নেহেরু ডক্টরিন ব্যর্থ করে দেওয়ার জন্য, সেই নেহেরু ডক্টরিন ব্যর্থ করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করেছিল আমেরিকা। সেই একদিকে কমিউনিজম, অন্যদিকে নেহেরু ডক্টরিন, এর মধ্যে টানা হেঁচড়ার মধ্যে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, সেটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা 7ম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নিল। রাষ্ট্রটি স্বাধীন হলো। এটাকে বটমলেস বাস্কেট আখ্যা দিয়ে, তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে বঙ্গবন্ধু সরকারকে ব্যর্থ করার, শেষ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা এবং তদবির তারা করা শুরু করলো এবং তারা সফল হলো 75-এর 15 আগস্টের মাধ্যমে। তো সেই যে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এটা এসে 80-র দশকে নীতিগতভাবে তারা কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে। এর কারণ হলো তারা যেভাবে কমিউনিজমকে শত্রু মনে করেছিল, সেটা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সেই ভয়টা তাদের কেটে যায়। পূর্ব ইউরোপের পতনের পরে সেই ভয়টা কেটে যায়। বার্লিন ওয়ালের পতনের পরে সেই ভয়টা কেটে যায়। কিন্তু সেই 2000 সন থেকে তাদের নতুন আতঙ্ক দেখা দেয় সেই চীন নীতি, মানে চীনের উত্থান। এবং চীনের যে উত্থান, সেই উত্থানটাকে তারা সাবেক সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিজমের উত্থানের চাইতে আরও ভয়াবহ মনে করে।
ফলে চীনকে এই অঞ্চলে ঠেকানোর জন্য তারা একদিকে আফগানিস্তানে তাদের ঘাঁটি পাতে, অন্যদিকে তারা বিদার্সে অর্থ বিনিয়োগ করে পাকিস্তানের সেনাবাহিনীর উপরে অবিচ্ছেদ্য কন্ট্রোল তারা স্থাপন করে চীন এবং ভারতের সঙ্গে একটা ব্যালেন্স তৈরি করার জন্য। তারা ভারতের সঙ্গে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে, আবার তার সঙ্গে সঙ্গে ভারত যেন ভেঙে না যায় সেখানে একটা তারা ভারতকে থ্রেটের উপর রাখার জন্য ভারতের অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করে। তো সেই দিক থেকে বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে তাদের একটি ঘাঁটি দরকার এবং বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে তাদের একটা ঘাঁটি দরকার, এবং এখানে তাদের একেবারে পরীক্ষিত, জাস্ট লাইক কাতার, জাস্ট লাইক সংযুক্ত আরব আমিরাত, দুবাই, এরকম বিশ্বস্ত তাবেদার ঘনিষ্ঠ বন্ধু দরকার বাংলাদেশে। এবং সেই চেষ্টা তারা করে আসছে, কিন্তু গত 15 বছর ধরে শেখ হাসিনার সঙ্গে তারা আসলে পেরে ওঠেনি। এটা শেখ হাসিনার ভুল হতে পারে, শেখ হাসিনার সঠিক হতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শেখ হাসিনাকে তারা যেভাবে চেয়েছিল ঠিক ওভাবে শেখ হাসিনা তাদেরকে রেসপন্ড করেনি। তো যা হোক, এই জন্য শেখ হাসিনাকে সরানোর জন্য তাদের যে ডিপ স্টেট পলিসি, সেটি 2018 সনের আগের থেকেই, মানে 2016-17 সন থেকে তারা ক্রমাগত দুটো কাজ একসাথে চালাচ্ছিল। শেখ হাসিনার পতন, তাদের তাবেদার তৈরি করা এবং তাদের ডিপ স্টেট পলিসিটাকে এই অঞ্চলে চালু করা, এবং ওই পলিসির মধ্যে আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের সেই রোহিঙ্গা সমস্যা এবং সেন্ট মার্টিন দ্বীপ, এইগুলো নিয়ে পর্দার আড়ালে যা কিছু হয়েছে শেখ হাসিনা মুখারা রমণীর মতো ফটাফট করে সব কথা বলে দিয়েছেন। বলে দেওয়ার পর তারা শেখ হাসিনাকে মোটামুটি খরচের খাতায় ফেলে দেয়, এবং এই যে তাদের যে খরচের খাতায় ফেলে দেওয়ার যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটি তারা নিয়েছিল 2023 সনে, এবং 2023 সনে এই বাংলায় তারা যে সকল এজেন্ট নিয়োগ করেছিল, যে সকল তাদের মুখপাত্র ছিল, তাদের মুখোশ সাম্প্রতিক সময় খুলতে শুরু করেছে, এবং তাদের অনেক কথা এখন তাদের নিজের মুখ দিয়েই তারা বের করে দিচ্ছে। তো এনিওয়ে, আমরা যারা প্রকাশ্যে কথা বলতাম সেই প্রথম থেকেই 2009 থেকেই প্রকাশ্যে কথা বলতাম, আমরা আমেরিকার এই যে অবস্থান, এই অবস্থানটা বুঝতে পেরেছিলাম, এবং আমরা দেশের পক্ষে অবস্থান নিয়ে সরকারকে সতর্ক করেছি, জনগণকে সতর্ক করেছি, এবং এখনও কিন্তু আমরা সেই কাজটি করে যাচ্ছি। ফলে আমাদের মতো কিছু মানুষ যারা সকল পক্ষের শত্রুতে পরিণত হয়েছে, অর্থাৎ আমেরিকার যেভাবে শত্রু, ভারতের শত্রু, শেখ হাসিনার শত্রু, আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের শত্রু না হলেও বন্ধু হওয়ার মতো কোনো রকম যে যোগ্যতা, এটা আমাদের মধ্যে হয়নি কয়েকজনের মধ্যে। ফলে আমরা আমাদের মতো বলে যাচ্ছি, কিন্তু এর মধ্যে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেই বিপ্লবের পর একটি বছর চলে গেল, এখন আবার নতুন করে 2025 সনের জুলাই এসেছে, এবং এই সময়টিতে অনেক নিত্য নতুন কথা বের হয়ে যাচ্ছে। সেখানে ম্যাটিকুলাস ডিজাইন, শেখ হাসিনার পতনের জন্য ম্যাটিকুলাস প্ল্যান, এটা নিয়ে যেভাবে খুব জোরালো কথাবার্তা হচ্ছে, আবার যারা এই প্ল্যানের অন্তর্ভুক্ত নয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য যারা নিজেদেরকে সবচেয়ে যোগ্য ভাবে, সেই বিএনপির মতো দল, তারা এই ম্যাটিকুলাস প্ল্যানের কিছুই জানতো না। তারা বড় জোর দিল্লির সঙ্গে একটু ঘোরাফেরা করত, তারা বড় জোর একজন রাষ্ট্রদূতের সঙ্গে একটু বৈঠক করত, পিটার ডি হাসের সঙ্গে অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যদি তাদের একটা ডিনার হতো,
পিটার ডি হাসের সঙ্গে তাদের কোনো আলাপ আলোচনা হতো, ওটাকে তারা মনে করতো একটা বিশাল বিজয়। কিংবা ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে, ওটাকে তারা সফলতা মনে করতো। কিন্তু এর পেছনে যে জর্জ সরোজ রয়েছে, এর পেছনে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই বাংলায়, এটা আমাদের মতো চোদু পাবলিক দূর থেকে শুনেছেন, কিন্তু চোখে দেখেননি। কিন্তু যারা চোখে দেখেছেন তারা এখন যে বিপদ বিপত্তির মধ্যে পড়েছেন। আর অন্যদিকে যারা এই চোদু পাবলিক, যা সরোজের এই টাকার সন্ধান পাননি, মোসাদের এজেন্ট হতে পারেননি, মোসাদের টাকা পাননি, তারা এই যে ম্যাটিকুলাস ডিজাইন এবং আমেরিকার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা এখনও তারা আত্মস্থ করতে পারছেন না। ফলে কি হলো, পুরো রাজনীতির ময়দানটা এখন ঘোলা হয়ে যাচ্ছে। ঘোলা হয়ে এখানে কে ভারতের দালাল, কে মোসাদের এজেন্ট, কে জর্জ সরোজের এজেন্ট, কে আমেরিকার এজেন্ট, কে জঙ্গি, কে আইএসের এজেন্ট, এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি, জঘন্য পর্যায়ের কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে বাংলায়। এবং এরই মধ্যে যারা বিনিয়োগ করেছেন তাদের বক্তব্য হলো, মাল দাও, করি ফেলো, যা কিছু করেছি তার প্রতিদান দাও। এবং এটা স্বাভাবিক। আপনারা জানেন যে মীর জাফরের পেছনে বিশাল ইনভেস্টমেন্ট ছিল জগৎ শেঠের, আর জগৎ শেঠকে দিয়ে এই ইনভেস্টমেন্টটা করিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মাদ্রাজ অফিস, তাদের দুটো হেডকোয়ার্টার ছিল পাক ভারতে। একটা হলো মাদ্রাজে, আর একটা হলো ফোর্ট উইলিয়াম কলকাতাতে। কলকাতাটা তুলনামূলকভাবে ছোট অফিস ছিল। তো মাদ্রাজ অফিসের যিনি সামরিক প্রধান ছিলেন, সেটা হলো কর্নেল এই যে আমাদের রবার্ট ক্লাইভ। তো রবার্ট ক্লাইভকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয় ফোর্ট উইলিয়ামে, অর্থাৎ কলকাতার দায়িত্বে। এবং সেখানে তাদের মধ্যে যে চুক্তি হয়, অর্থাৎ জগৎ শেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, এদের মধ্যে যে চুক্তি হয়, সেই চুক্তির জন্য যে আর্থিক বিনিয়োগ সেটা জগৎ শেঠ করে, আর সামরিক বিনিয়োগ যেটা আছে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে। তো যখন যুদ্ধে জয়লাভ করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন মীর জাফরকে এর উপর চাপ প্রয়োগ করা হলো, ঠিক আছে তোমাকে দেওয়ানি দেওয়া হলো, এখন আমাদের এই যুদ্ধের খরচ দাও, টাকা দাও। এবং ওই জমানাতে যখন সোয়া ভরি একটা গিনি মুদ্রার, স্বর্ণ মুদ্রার যে ভ্যালু ছিল সোয়া ভরি, অর্থাৎ এখনকার টাকার ধরুন অলমোস্ট 2 লাখ টাকা। 24 ক্যারেটের সোয়া ভরি স্বর্ণের দাম এখন প্রায় 2 লাখ টাকা। তো তখন বাংলার রাজভাণ্ডার থেকে ইমিডিয়েটলি তাদেরকে 2 কোটি টাকা, অর্থাৎ 2 কোটি স্বর্ণ মুদ্রা মীর জাফরকে দিতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর এই যে টোটাল যে ব্যাংকিং ব্যবস্থা, আজকে যেমন এসালম, তারপর শেষে ধরেন অন্যান্য যে ব্যাংক দানবরা রয়েছে, ঠিক ওই জমানাতে পুরো বাংলা, বিহার, উড়িষ্যার যে ব্যাংকিং ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, এটার একছত্র আধিপত্য, ব্যবসা বাণিজ্যের আধিপত্য ছিল জগৎ শেঠ এই পরিবারের। তো তারাও সেই রাষ্ট্রের কাছে চেয়ে বসলো, এবং এটার চাপ সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার ছিল না, মীর জাফরের ছিল না। ফলে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর জাফরের বিরোধ শুরু হয়ে গেল। বিরোধ মানে কি, মানে অপারগতা, আর সে পারছে না। ফলে কি হলো, মীর জাফরকে সরিয়ে বসানো হলো সেই মীর কাসিমকে। মীর কাসিমও পারছিলেন না। তখন মীর কাসিমকে আবার যুদ্ধে পরাজিত করে আবার মীর জাফরকে বসানো হলো, এবং তাকে পুতুল বানিয়ে পুরো রাজস্ব ব্যবস্থাটা নিয়ে গেল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এরকম মানে এই যে ডিপ স্টেট বলতে যা বোঝায়, অর্থাৎ একটা দেশে যখন সরকার পরিবর্তন হয়, তার পেছনে যারা করে তাদের দেনা পাওনা থাকে। তো এক্ষেত্রে আমাদের এই বাংলাদেশের শেখ হাসিনার যে পতন,
এই পতনের পেছনে যে ডিপ স্টেট রয়েছে তাদের দেনা পাওনা তো অবশ্যই আছে। সেই দেনা পাওনাগুলো কি? সেই দেনা পাওনাগুলো নিয়ে যা আলোচনা হচ্ছে, যা কথাবার্তা হচ্ছে, সেগুলো তো পিলে চমকানোর মতো। যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে, যাদের মধ্যে জাতিসত্তা বোধ আছে, যাদের মধ্যে মানচিত্রের প্রতি ভালোবাসা আছে, পতাকার প্রতি অনুরাগ আছে, প্রতিটি মানুষের হৃদয় ঠিক বিষাক্ত হয়ে গেছে। প্রতিটি মানুষের হৃদয় ফুটো হয়ে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে, যে কথাগুলো শোনা যাচ্ছে না। এরই মধ্যে যখন শোনা যাচ্ছে যে আমাদের সেই আমেরিকা এটা চাচ্ছে, ওটা চাচ্ছে, এর মধ্যে যখন শোনা যাচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কথা বলছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে, কি কথা তাহাদের সঙ্গে আমরা কিছুই জানি না। হালকা পাতলা যে সকল কথাবার্তা আমাদের সোর্স থেকে, অর্থাৎ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো আমাদের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, বরং অজানা আশঙ্কা, অজানা ভয়, অজানা আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। এরই মধ্যে অর্থনীতির অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিচ্ছু বললাম না। আপনারা শুধু নিজেদের বুকে একটু হাত দেন, নিজেদের ঘরে একটু খোঁজ নেন, ব্যাংকের খোঁজ নেন, তাহলে বুঝতে পারবেন যে বেদনা কোন পর্যায়ে পৌঁছায় গেছে। একজন বিখ্যাত লোকের একটা বাণী শুনছিলাম, খুব বিখ্যাত একজন ব্যক্তি, আমি এই মুহূর্তে তার নামটা মনে করতে পারছি না। ভিন ডিজেল নাকি সেই ওয়াশিংটন, তার একটা জাস্ট ভয়েস। তো সেখানে যে বক্তব্যটা সেটা হলো, যখন দর্শক কথাগুলো শুনে বুঝতে পেরেছেন। তো তাদের কথা তাদের কাছে, আমি আমার কথাটা বলি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ধমক কেন দিবেন? কিসের কেন ধমক দিবেন? মার্কিন যুক্তরাষ্ট্র তো তিনি গিয়েছেন, ধমক দিলে তো তাকে সেখানে যেতে পারেন। তো যেটা সরকার থেকে জানা হয়েছে, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচন কবে দিবে কি কথা হয়েছে, স্বাভাবিক কিন্তু একটা কথা হতেই পারে। ডক্টর ইউনূসকে ধমক দিয়ে কথা বলবেন মার্কিনে এবং যুক্তরাষ্ট্রে এমন কোনো নেতা, এমন কোনো মন্ত্রী আছে বলে আমার মনে হয় না। কারণ সবাই তাকে সম্মান দেয়, সবাই তাকে সম্মান করে, এটা রিপাবলিক হোক আর কংগ্রেস হোক। এমন তো বলা হয়েছিল যে এই রিপাবলিক বা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস শেষ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, পরদিনই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, ডক্টর ইউনূস অবৈধ, তার ক্ষমতা চলে যেতে হবে। আমরা তেমন মনে করছিলাম, আমরা তেমন ভাবতাম, ঠিক না? কিন্তু বাস্তবতা কি এটা হয়েছে? বাস্তবতা কিন্তু এমন হয় না। দেখেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও বাংলাদেশকে অনেক সহায়তা করা হয়েছে, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করার জন্য ডোনাল্ড ট্রাম্প হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছিল, বা যারা আওয়ামী লীগ ফিরে আসার দুঃস্বপ্ন দেখছিল, তারাও কিন্তু খুব আশা নিয়েছিল ট্রাম্প বাবা ক্ষমতায় গেলেই আমাদেরকে ডক্টর ইউনূসকে বিদেশ পাঠিয়ে দেবে, হাসিনাকে ফেরত নিয়ে যাবে। কিন্তু মূলত কিছু হয় না। কিন্তু মূলত এখন আর আলোচনা হচ্ছে হয়তো যুক্তরাষ্ট্র চাচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, কারণ যুক্তরাষ্ট্রের অনেক স্বার্থ আছে যদি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে। অথবা বিএনপি আসলে সেই স্বার্থ তারা পাবে না, এই জন্য তো ডক্টর ইউনূসকে ক্ষমতা রাখতে চায়। এখন তো এমন বাজারে এই আলোচনাও আছে। তো সবকিছু মিলিয়ে বলতে চাই, এটি হচ্ছে যারা তাদের আলোচনা শুনেছেন, এরা মূলত আমি বলবো যে হয়তোবা তারা কিছু কিছু পাইছে, পাওয়ার পর মোটামুটি কথা চালিয়ে যাচ্ছে। কারণ আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলা একটা বড় দুঃসাহসী এবং সাহসিকতার পরিচয় দেওয়া। আর যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, কারণ আওয়ামী লীগটা পালাতক, তারা এটা বুঝে না এই সাহসিকতা সাহসিকতা না, এটা যে নির্লজ্জতা, এটা যে মানে সম্মানহানিতা। কারণ যারা জুলাই আগস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন, গোলাম মাওলা রনি, হাসিনার সমালোচনা করে, মানুষ তার আলোচনা দেখতো, অনেক আলোচনা দেখতো তার। কিন্তু বিগত দিনে তিনি যে শুরু করেছেন, এখন কিন্তু তার আলোচনা মানুষ শুনে না। আগে তার ভিডিওতে অনেক ভিউজ হতো, এখন মানুষ তার ভিডিও এতটা ভ্রুক্ষেপ করে না। তার মানে কি? তার সম্মান কমেছে। কারণ কমেছে কেন? স্বৈরাচারের পক্ষ নিয়ে কিছু কথা বলতেছে বা বলার চেষ্টা করতেছে, এই জন্য কিন্তু মানুষের কাছ থেকে, মানুষের হৃদয় থেকে